হ্যালো বন্ধুরা, একবার ভাবো তো, এক ভয়াবহ ভূমিকম্পে আমাদের চেনা পৃথিবীটা যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চারদিকে শুধু হাহাকার আর বালুর স্তূপ, যেখানে এক ফোঁটা পানির দাম নিজের জীবনের চেয়েও বেশি। পুরো শহরটা যেন এখন একটা জ্যান্ত কবরস্থান। কিন্তু এই ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় রহস্য। এক পাগলাটে ডাক্তার যে অমর হওয়ার নেশায় ছোট ছোট বাচ্চাদের ওপর চালাচ্ছে পশুর মতো সব এক্সপেরিমেন্ট। আর এই নরক থেকে সবাইকে উদ্ধার করতে আসছে এক অপরাজেয় শিকারী, যার এক একটা ঘুষি পাহাড় গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা দেখতে যাচ্ছি অ্যাকশনে ঠাসা মুভি ব্যাড ল্যান্ড হান্টার্স। মুভির শুরুতে আমরা পরিচয় পাই ডাক্তার ইয়াং গিসুর সাথে। তার মেয়ে ক্যান্সারে মৃত্যুশয্যায়, আর তাকে বাঁচানোর জন্য গিসু মানুষের ওপর অবৈধ আর অদ্ভুত সব এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই একদল আর্মি সেখানে অভিযান চালায়। ডাক্তার যখন তার মেয়ের শরীরে শেষ ইনজেকশনটা দিতে যাবে, অমনি এক আর্মি তাকে গুলি করে বসে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রকৃতি যেন রুখে দাঁড়ায়। ভয়াবহ এক ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো পৃথিবী। দেখা যায় কেটে গেছে ৩ বছর। চারদিকে এখন শুধু ধুধু মরুভূমি, না আছে খাবার, না আছে এক ফোঁটা বিশুদ্ধ পানি। এই কঠিন পরিস্থিতিতে আমরা দেখতে পাই এক তরুণ শিকারী G1কে। সে একটা বিশাল কুমিরকে তীর দিয়ে মারার চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো কুমিরটি তাকে আক্রমণ করতে আসে। ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের আসল হিরো নামসান বা ডনলি। তার দানবীয় শক্তি দিয়ে সে কুমিরের সাথে লড়াই শুরু করে এবং এক পর্যায়ে কুমিরের মাথা কেটে আলাদা করে ফেলে। অন্যদিকে এই ধ্বংসস্তূপের মাঝে কোনোভাবে টিকে আছে সুনা আর তার দাদি। তাদের অবস্থা এতটাই শোচনীয় যে ছোট একটা কল দিয়ে ড্রপ করা ময়লা পানি ফিল্টার করে তারা তৃষ্ণা মেটাচ্ছে। কারণ ৩ বছর ধরে বৃষ্টির দেখা নেই, আর এখন কোনো খাবারও পাওয়া যাচ্ছে না। তাই বেঁচে থাকার জন্য মানুষ এখন পশু পাখি যা পাচ্ছে তাই শিকার করে নিজেদের খাবার হিসেবে গ্রহণ করছে। এদিকে আমাদের হিরো সান তার শিকার করা কুমিরটি নিয়ে বসতিতে ফিরে আসে, যেন সেই মাংস সবার মাঝে বিলিয়ে দিয়ে সবার ক্ষুধা মেটানো যায়। ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীতে এখন টাকার আর কোনো দাম নেই। টিকে থাকার একমাত্র পথ হলো বিনিময় প্রথা, অর্থাৎ একজনের প্রয়োজনীয় জিনিসের বদলে অন্যজনের কাছ থেকে খাবার বা পানি নেওয়া। আমাদের হিরো সান যখন তার শিকার করা কুমিরের মাংস কাটছিল, গ্রামের অভাবী মানুষগুলো তখন তাদের ছোটখাটো সব জিনিস দিয়ে এক টুকরো মাংস পাওয়ার চেষ্টা করছিল। এমন সময় সেখানে নিজের দাদিকে নিয়ে হাজির হয় সুনা। সান সুনাকে ঠিক নিজের মেয়ের মতো স্নেহ করে, তাই বিনিময় হিসেবে কিছুই না নিয়ে সে উল্টো সুনাকে অনেকটা মাংস ফ্রিতে দিয়ে দেয়। আমাদের তরুণ যোদ্ধা G1, যে মনে মনে সুনাকে পছন্দ করে, সানির এই উদারতা দেখে সেও বেশ খুশি হয়। কিন্তু এই শান্তি বেশিক্ষণ টিকল না। সেখানে হাজির হয় একদল বখাটে গুন্ডা। এই লোকগুলোর কাজই হলো সাধারণ মানুষদের ওপর অত্যাচার করা আর জোর করে কাউকে তুলে নিয়ে যাওয়া। আজও তারা একজনকে ধরে নেওয়ার চেষ্টা করছিল। সান এতক্ষণ দূর থেকে সব শান্তভাবে লক্ষ্য করছিল, কিন্তু যখন ওই গুন্ডাদের কুনজর পড়ে সুনার ওপর, তখন সানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সুনাকে স্পর্শ করতে আসতেই সান এগিয়ে আসে। এরপর শুরু হয় সানের সেই বিধ্বংসী অ্যাকশন। গুন্ডাদের এমন উত্তম মধ্যম ধোলাই দেয় যে তারা পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। তখন সানের নজরে আসে একটি অদ্ভুত বিষয়। ওই গুন্ডাদের একজনের কাছে ছিল একদম স্বচ্ছ আর পরিষ্কার পানির বোতল। এই মরুভূমির মতো পৃথিবীতে এমন বিশুদ্ধ পানি কল্পনা করাও কঠিন। সান জিজ্ঞেস করলে গুন্ডাটি জানায় এখান থেকে অনেক দূরে এক রহস্যময় অ্যাপার্টমেন্ট আছে, যেখানে প্রচুর খাবার আর পরিষ্কার পানি পাওয়া যায়। সান শুরুতে বিশ্বাস করতে চায়নি। এই এলাকার মাইলের পর মাইল হেঁটেও এমন কোনো জায়গার খোঁজ আগে পায়নি। সান গুন্ডাটিকে বলে, তোদের বসের নাম কি? লোকটা বলে টাইগার। আসলে সান আর টাইগার দুজনেই ছিল পুরনো দিনের তুখর বক্সিং চ্যাম্পিয়ন। সান গুন্ডাগুলোকে ছেড়ে দিয়ে কড়া হুঁশিয়ারি দেয়, তোদের বস টাইগারকে গিয়ে বলবি সানের এলাকায় যেন তোদের আর কোনো দিন না দেখি। সানের নাম শুনেই কলিজা শুকিয়ে যায় গুন্ডাদের। তারা সেখান থেকে জান মিল চম্পট দেয়। তারপর সান আবার শিকারে বের হয়, আর G1 তার পিছু পিছু গিয়ে অনুরোধ করে ওই রহস্যময় অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। কিন্তু সান রাজি হয় না। কথা বলতে বলতে তারা সুনার বাড়ির সামনে পৌঁছে দেখে সেখানে স্যুটকোট পরা কিছু পরিপাটি মানুষ দাঁড়িয়ে আছে। এই মরুভূমির মাঝে তাদের এমন পরিষ্কার পোশাক দেখে মনে হচ্ছিল তারা অন্য গ্রহের বাসিন্দা। লোকগুলো নিজেদের একটি নিরাপদ আবাসের প্রতিনিধি বলে পরিচয় দেয়। তারা দাবি করে তাদের অ্যাপার্টমেন্টে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং শিক্ষার ব্যবস্থা আছে। তারা মূলত আগামীর পৃথিবী গড়ার জন্য বৃদ্ধ আর শিশুদের নিয়ে যেতে এসেছে।
তাদের এই কথা শুনে সুনা, তার দাদি আর জি1 রাজি হয়ে যায়। সান নিজে যেতে রাজি না হলেও সুনার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাকে যাওয়ার অনুমতি দেয়, তবে সে জি1কে নিজের কাছেই আটকে রাখে। সুনারা চলে যাওয়ার পর রাত নামলে সান আর জি1 আবার শিকারে বের হয়। জি1 মনে মনে সুনার অভাব অনুভব করে। অন্যদিকে সুনাদের মাঝপথে অন্য এক দলের হাতে তাদের তুলে দেওয়া হয় আর বলে, আমাদের ডিউটি এই পর্যন্তই শেষ, এরপর এরা তোমাদের নিয়ে যাবে। সেই দলের ভিতরে সুনার পরিচয় হয় অন্য এলাকা থেকে আসা সমবয়সী এক কিশোরীর সাথে। তাদের মধ্যে দ্রুতই বন্ধুত্ব হয়ে যায়। হাঁটতে হাঁটতে সুনার দাদি হঠাৎ খুব ক্লান্ত হয়ে পড়েন। লোকগুলো তখন পরামর্শ দেয় দাদিকে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তারা দাদিকে হাসপাতালে নিয়ে যাবে আর এদিকে সুনা সেই লোকগুলোর সাথে অ্যাপার্টমেন্টে চলে যেতে। এই কথা শুনে সুনা প্রথমে রাজি না হলেও দাদি বলে, আরে পাগলি, চিন্তা করিস না, আমি সকালেই চিকিৎসা নিয়ে চলে আসব। দাদির আশ্বাসে শেষ পর্যন্ত তাকে একা ছাড়তে বাধ্য হয়। সুনা দেখে লোকগুলো তার দাদিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সুনা কল্পনাও করতে পারেনি দাদির সাথে এই আলাদা হয়ে যাওয়াটাই হতে যাচ্ছে তাদের জীবনের বড় কোনো বিপদের শুরু। কিছু দূর যাওয়ার পর সুনা দেখে তাদের নেওয়ার জন্য একটি গাড়ি এসেছে। সে দাদির কথা বললে লোকগুলো মিথ্যে আশ্বাস দিয়ে বলে, দাদিকে কালকে সকালে এনে নিব। তারপর তাকে গাড়িতে তুলে নেয়। কিন্তু পর্দার আড়ালে ঘটছিল এক ভয়াবহ ঘটনা। দাদিকে হাসপাতালে নয়, বরং এক নির্জন পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। ঠিক সেই মুহূর্তে সান এবং জি1 সেখানে হাজির হয়ে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয়, সানির বিধ্বংসী মার খাওয়ার পরেও লোকগুলো মরছে না। তারা যেন ব্যথাহীন কোনো যন্ত্র। ঠিক তখন ইউনহো নামে এক মেয়ে এসে ক্ষিপ্র গতিতে তাদের গলা কেটে ফেলে এবং তারা মারা যায়। দুর্ভাগ্যবশত সুনার দাদিকে বাঁচানো সম্ভব হয়নি। তারা ভারাক্রান্ত মনে দাদিকে সেখানেই মাটি চাপা দেয়। পরদিন সকালে ইউনহো তার পরিচয় দেয়। সে একজন আর্মি অফিসার। সে জানায় ভূমিকম্পের পর তারা যে অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছিল সেখানে তারা ডাক্তার ইয়াং গি-সুকে উদ্ধার করে আনে, কিন্তু সেই ডাক্তারই হয়ে ওঠে তাদের জম। সে বাচ্চাদের পড়াশোনার নাম করে গায়েব করে দিচ্ছিল। আসল সত্য হলো বাচ্চাদের শরীর থেকে বিশেষ হরমোন নিয়ে অমরত্বের ওষুধ তৈরি করছে। এর প্রমাণ হিসেবে একজন আর্মি সদস্য গুলি খাওয়ার পরেও মরেনি। ইউনহো এই অন্যায়ের প্রতিবাদ করলে বাকিরা তাকে মারতে আসে এবং সে কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। ইউনহোর সব কথা শুনে সান এবং জি1 বুঝতে পারে সুনা এখন এক নরকের দিকে যাচ্ছে এবং তার জীবন চরম বিপদে। এদিকে দেখা যায় অবশেষে সুনা সেই রহস্যময় অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে কড়া আর্মি পাহারা থাকলেও সাধারণ মানুষ তাদের বেশ উৎসাহ নিয়ে বরণ করে নেয়। সেখানে ডাক্তার ইয়াং গিসু এসে তাদের স্বাগত জানিয়ে বলে, এখানে আর কোনো অভাব থাকবে না, এখানে পর্যাপ্ত পানি আর পর্যাপ্ত খাবার আছে। তারপর ডাক্তার যখন সবাইকে বোতলজাত পানি খেতে দেয়, সুনার মনে খটকা লাগে, তাই সে সেই পানি পান না করে সতর্ক থাকে। অন্যদিকে সান আর জি1 সুনাকে উদ্ধারের মিশনে নামে। সাহায্যের আশায় তারা সানের পুরনো পরিচিত টাইগারের আস্তানায় যায়। টাইগারের কাছে সাহায্য চাইলে টাইগার সাহায্য করার বদলে সানের উপর হামলা চালায়। তারপর দুই পক্ষে তুমুল ফাইটিং হয়। সানের শক্তির সামনে টাইগারের পুরো দল তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে। সবাইকে একাই ধোলাই দিয়ে সান টাইগারকে কাবু করে শান্তভাবে বলে সে এখানে মারামারি করতে নয়, বরং সাহায্যের জন্য এসেছে। এদিকে অ্যাপার্টমেন্টে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সুনাসহ সব যুবক যুবতীদের আলাদা করে স্কুলের পোশাকে মাঠে দাঁড় করানো হয়। শিক্ষকেরা ঘোষণা দেয় এখন থেকে তাদের 8 তলায় থেকে পড়াশুনো করতে হবে। এখন যাও, তোমরা তোমাদের বাবা মার সাথে কথা বলে আসো। এই কথা শুনে বাবা মারা আপত্তি করলে আর্মিরা ঠান্ডা মাথায় তাদের বুঝিয়ে বলে তাদের বাচ্চারা ওপরে খুব ভালোভাবে পড়াশুনো করবে এবং ভালোভাবে থাকবে। তারা নিচে যত বেশি পরিশ্রম করবে তাদের সন্তানরা 8 তলায় তত বেশি সুবিধা পাবে। এটা শুনে সন্তানদের ভবিষ্যতের আশায় অসহায় বাবা মারা এই শর্তে রাজি হয়ে যান। এরপর শুরু হয় বাবা মায়ের হাড় ভাঙা খাটুনি। এদিকে সান টাইগারের কাছ থেকে সত্য আদায়ের জন্য তাকে প্রায় আদমরা করে ফেলে। সানের হুঙ্কারে ভয় পেয়ে টাইগার সব ফাঁস করে দেয়। সে জানায় তারা বিভিন্ন এলাকা থেকে বাচ্চা ধরে অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয় এবং তার বদলে পায় বিশুদ্ধ পানির সাপ্লাই। সানের কাছে তখন সব পরিষ্কার হয়ে যায়। সেদিন যারা সুনাকে অপহরণ করতে এসেছিল তারা এই টাইগারেরই লোক ছিল। টাইগারের লোক ব্যর্থ হওয়ায় ডাক্তার ওই স্যুটকোট পরা দল পাঠিয়ে সবার ব্রেন ওয়াশ করে সুনাদের এখানে নিয়ে এসেছে। এদিকে টিচার সুনা আর তার নতুন বন্ধুকে নিয়ে সেই রহস্যময় 8 তলায় পৌঁছায়। সুনার বন্ধুটি স্কুলে আসার খুশিতে আত্মহারা হলেও সুনার মন সায় দিচ্ছিল না। সে দেখে ক্লাসরুমের সব ছাত্রছাত্রী রোবটের মতো চুপচাপ এবং সবার কানের নিচে একটা কাটা দাগ। সে বুঝতে পারে না এই কাটা দাগগুলো কিসের। এরপর টিচার সবাইকে পানি আর নুডলস দিলেও সুনা এক ফোঁটাও পানি খায় না। সে দিনটা কোনো মতে পার করে দেয়। রাতের বেলা যায়। সুনা ভাবে দাদির ফিরে না আসা আর পানির রেশনের হিসাব মেলাতে না পেরে সে ঠিক করে ডাক্তারের ল্যাবে গিয়ে সত্যিটা জানবে।
অন্যদিকে নিচতলায় সাধারণ বাবা মায়েরা বাচ্চাদের সাথে দেখা করার জন্য আর্মিদের উপর চাপ সৃষ্টি করলে ডাক্তার ইয়াং গি সু সেখানে হাজির হয়। সে শান্ত গলায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা মায়া তার কোনো কথাই শুনছে না। তারপর সে বলে, আপনারা যখন দেখতেই চাইছেন তবে আমার সাথে ল্যাবে চলুন। এদিকে সুনা ল্যাবে ঢুকে গোপনীয় ফাইল দেখে জানতে পারে এই ডাক্তার মানুষকে আপগ্রেড করার নামে পশু পাখির ডিএনএর সাথে মানুষের ডিএনএ মেলানোর এক অবৈধ চেষ্টা করছে। ঠিক তখন ডাক্তার সেই বাবা মাকে নিয়ে সেখানে ঢোকে আর সুনা লুকিয়ে পড়ে। ওই বাবা মা তাদের মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় দেখে চিৎকার করলে ডাক্তার বলে তার একটা ট্রিটমেন্ট চলছে, আর সে মারা গেলেও তাকে জীবিত করা সম্ভব, যেমনটা সে তার নিজের মেয়ের সাথে করেছে। এরপর ডাক্তার তার মেয়েকে দেখায়, যার শরীরের ৮০% নেই, শুধু হাড় আর মাথা নিয়ে সে এক জ্যান্ত কঙ্কাল। আতঙ্কিত বাবা মা তাদের মেয়েকে বেঞ্চ থেকে ওঠাতে গেলে এক্সপেরিমেন্ট চলাকালীন লাড়াচাড়া খেয়ে দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। নিজের কাজ নষ্ট হতে দেখে ডাক্তার রাগে ফেটে পড়ে এবং সেই বাবা মাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর রক্তমাখা হাতে তাকাতেই ডাক্তারের নজর পড়ে এক কোণায় লুকিয়ে থাকা সুনার উপর। এইদিকে টান টান উত্তেজনা নিয়ে সান, G1 আর টাইগার সেই রহস্যময় অ্যাপার্টমেন্টে পৌঁছায়। গেটের আর্মিরা টাইগারকে সন্দেহ করলে সে বুদ্ধি খাটিয়ে বলে জরুরি পানির বদলে সে কিছু বাচ্চা নিয়ে এসেছে, কিন্তু আর্মিদের সন্দেহ হয় আর আর্মিরা হামলা করে। এরপর সান অ্যাকশন শুরু করে। সে সজোরে গাড়ি চালিয়ে আর্মিদের পিষে দিয়ে সে সোজা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। সান গাড়ি থেকে নামার পর শুরু হয় প্রচণ্ড বন্দুকযুদ্ধ। সান এবং G1 সব আর্মিদের মেরে ভিতরে ঢুকতে গেলে তাদের সামনে আসে জম্বির মতো দেখতে কিছু অদ্ভুত আর্মি, যারা ডাক্তারের এক্সপেরিমেন্টের ফলে রক্তপিপাসু দানব হয়ে গেছে। সান জম্বিদের একা সামলানোর দায়িত্ব নিয়ে G1 আর ইউনহোকে ওপরে পাঠিয়ে দেয়। সানের দানবীয় শক্তির সামনে শত শত জম্বিও টিকতে পারে না। জম্বিদের মেরে সে বন্দি বাবা মাদের মুক্ত করে দিয়ে সন্তানদের খুঁজতে পাঠায়। এদিকে ওপরে ইউনহোর সামনে দাঁড়ায় তার পুরনো শত্রু, যে এখন অর্ধেক মানুষ আর অর্ধেক গিরগিটির এক বিভৎস রূপ। তারা দুইজন অনেক লড়াই করে, কিন্তু ইউনহো পারছে না। লড়াইয়ের এক পর্যায়ে সেই হাইব্রিড আর্মি ইউনহোর বুকে ছুরি বসিয়ে তাকে নিচে ফেলে দেয়। এদিকে ৮ তলায় G1 সেই টিচারকে জিম্মি করলেও সেখানে সেই হাইব্রিড আর্মিটি হাজির হয়। তবে ঠিক সময়ে বীরের মতো এন্ট্রি নেয় সান। সে হাইব্রিড আর্মিকে সামলানোর দায়িত্ব নেয় এবং G1কে ওপরে যেতে বলে। অন্যদিকে ল্যাবের ভেতরে ডাক্তার সুনার শরীর থেকে হরমোন নিয়ে নিজের শরীরে পুশ করে, কিন্তু অমর হওয়া তো দূরের কথা, এখন তার অবস্থা খারাপ হতে শুরু করে। সুনা তখন হাসি মুখে বলে, আমি জানতাম তুমি পানির সাথে ঔষধ মিশিয়েছ, তোমার দেওয়া ওই ঔষধ মেশানো পানি এক ফোঁটাও খায়নি। এখন এই বিষাক্ত হরমোনে ডাক্তারের শরীর শেষ হতে থাকে। সে তখন তার মেয়ের অবশিষ্টাংশ নিয়ে পালানোর চেষ্টা করে। ওদিকে সান বুঝতে পারে এই হাইব্রিডদের মারতে হলে গলা কাটতে হবে। জানালার কাঁচ দিয়ে এক ঝটকায় সে সেই গিরগিটি মানবের গলা কেটে তাকে খতম করে দেয়। G1 সোনাকে বাঁচাতে ল্যাবে ঢুকলে পিছন থেকে একজনের আঘাতে জ্ঞান হারায়। ডাক্তার পালানোর সময় পুরো রুমে গ্রেনেড মেরে দেয়। বিস্ফোরণের শব্দে নিচে ইউনহোর জ্ঞান ফিরে আসে আর ওপরে G1 সোনাকে এবং নিজেকে কোনো মতে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে সেখানে সান পৌঁছান, সেও বেশ আহত হয়। এদিকে ডাক্তার নিচে নামলে উত্তেজিত বাবা মারা তাকে ঘিরে ধরে গণধোলাই দেয়। ডাক্তার একটা বন্দুক নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি গিয়ে লাগে নিজের মেয়ের বক্সে এবং তার মেয়ে সেখানেই চিরতরে মারা যায়। তখন সান সেখানে পৌঁছালে ডাক্তার তাকে দেখে বলে, তোর জন্য আজ আমার এই অবস্থা, আমি তোকে ছাড়ব না। এরপর ডাক্তার সানকে গুলি করতে যায়, কিন্তু সানের গুলিতে ডাক্তারের পাপের সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। আর ঠিক তখনই অন্ধকার আকাশ চিরে বৃষ্টি নামে। দীর্ঘ ৩ বছর পর প্রথম বৃষ্টির ছোঁয়ায় সবাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এভাবেই শেষ হয় ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকার এক দুর্দান্ত লড়াই। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের আরও মুভি রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও অন্য কোনো ধামাকা মুভি রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।